ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। আগের ক্লাসে আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি কি কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা এ, ই, আই, ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের আবর্তন নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে। তাহলে চলো শুরু করি। তাহলে এ, ই, আই, ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের আমরা আজকে আবর্তন করব। অর্থাৎ এই চার প্রকার নিরপেক্ষ বচনকে আবর্তন করলে আবর্তিত বচন হিসেবে কোন বচন পাওয়া যায় সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে প্রথমে আমরা শুরু করি এ বচন থেকে। তাহলে দেখো এ বচন কি রয়েছে, সকল মানুষ হয় সৎ ব্যক্তি। এটা হচ্ছে আবর্তনীয়। আর সিদ্ধান্ত কি করা হয়েছে, সকল সৎ ব্যক্তি হয় মানুষ। তাহলে দেখো আবর্তনের প্রথম নিয়মটা কি, আবর্তনের প্রথম নিয়ম হচ্ছে হেতুবাক্যের উদ্দেশ্য পথ সিদ্ধান্তে বিধেয় পদ হবে, হয়েছে। হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে, তাও হয়েছে। অর্থাৎ আবর্তনের প্রথম দুটো নিয়ম কিন্তু এখানে সঠিকভাবে পালন করা হয়েছে। আবর্তনের তৃতীয় নিয়মটা কি, আবর্তনের তৃতীয় নিয়ম হচ্ছে গুণের কোনো পরিবর্তন হবে না। হেতুবাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্তটাও সদর্থক হবে। অর্থাৎ তৃতীয় নিয়মটাও কিন্তু এখানে পালন করা হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়মটা কি, আবর্তনের চতুর্থ নিয়মটা হচ্ছে ব্যাপ্যতার নিয়ম। অর্থাৎ যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না। তাহলে দেখো আশ্রয় বাক্যে কোন পদটা ব্যাপ্য হয়নি, আশ্রয় বাক্যে এই সৎ ব্যক্তি এই পদটা কিন্তু ব্যাপ্য হয়নি, কারণ এ বচন বিধেয়কে ব্যাপ্য করে না। তাহলে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, তাই তো। কিন্তু এখানে দেখো এই পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি কিন্তু সিদ্ধান্তে কি হয়েছে, ব্যাপ্য হয়েছে, কারণ এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে। বোঝা গেল? তাহলে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে কি হয়েছে, ব্যাপ্য হয়েছে। অর্থাৎ আবর্তনের নিয়মকে কিন্তু লঙ্ঘন করা হয়েছে। কাজেই এ বচনের আবর্তন এ বচন কিন্তু হবে না। তাহলে এ বচনের আবর্তন এ বচন হচ্ছে না, আবর্তনের নিয়মকে কিন্তু লঙ্ঘন করা হচ্ছে। বোঝা গেল? তাহলে এ বচনের আবর্তন এ বচন কিন্তু হবে না। অর্থাৎ এ বচনকে আবর্তন করলে আবর্তিত বচন হিসেবে আমরা এ বচনকে পাবো না। তাহলে এ বচনের আবর্তন কি হবে, এবার দেখো এ বচনের আবর্তন আই হবে। কেন হবে, দেখো প্রথম তিনটা নিয়ম, হেতুবাক্যের উদ্দেশ্য পথ সিদ্ধান্তের বিধেয় পদ হবে, হয়েছে। হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে, হয়েছে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, সেটাও রয়েছে। অর্থাৎ আবর্তনের তিনটে নিয়ম কিন্তু সঠিকভাবে পালন করা হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়মটা দেখো, যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না। তাহলে আশ্রয় বাক্যে এই পথটা ব্যাপ্য হয়নি, তাহলে যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেই পথ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। সিদ্ধান্তে দেখো এই যে ব্যাপ্য হয়নি, তাহলে দেখো যে পথ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেই পথ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, হয়নি। অর্থাৎ আবর্তনের নিয়মটাকে কিন্তু এখানে সঠিকভাবে পালন করা হয়েছে, ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মকে। তাহলে দেখো এ বচনকে যখন আমরা আই বচনে আবর্তন করব, আবর্তনের সবগুলো নিয়মকে কিন্তু সঠিকভাবে পালন করা হয়। এর জন্য এ বচনের আবর্তন আই বচন হবে। এ বচনকে আবর্তন করলে আই বচন আবর্তিত বচন হিসেবে কিন্তু পাওয়া যাবে। অর্থাৎ এ বচনকে যদি আমরা আই বচনে আবর্তন করি তাহলে কিন্তু আবর্তনের সব নিয়মগুলিকে সঠিকভাবে পালন করা হয়, কোনো নিয়মকে কিন্তু লঙ্ঘন করা হয় না। কাজে কি দেখা গেল, তাহলে এ বচনকে যদি আবর্তন করি তাহলে কোন বচন পাবো, আই বচন পাবো। কিন্তু এ বচনকে যদি আমরা এ বচনে আবর্তন করি তাহলে কিন্তু আবর্তনের একটা নিয়ম লঙ্ঘন করা হয়, যে কারণে এ বচনের আবর্তন কিন্তু এ হবে না। কাজেই এ বচনের আবর্তন কি হবে, আই হবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা এবার চলো ই বচন। দেখো কোনো গরু নয় ঘোড়া আবর্তনীয়, সুতরাং কোনো ঘোড়া নয় গরু, এটা হচ্ছে আবর্তিত। তাহলে দেখো আবর্তনের প্রথম নিয়মটা কি, হেতুবাক্যের উদ্দেশ্য পথ সিদ্ধান্তে বিধেয় পদ হবে, হয়েছে। হেতুবাক্যের বিধেয় পদ
সিদ্ধান্তে উদ্দেশ্যপদ হবে, হয়েছে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, এই নিয়মটাও এখানে পালন করা হয়েছে। চতুর্থ নিয়মটা, ব্যাপ্যতার নিয়মটা দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না, তাহলে আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না অর্থাৎ এখানে দুটো পদই কিন্তু ব্যাপ্য হয়েছে, তাহলে আশ্রয় বাক্যে কোনো পদ কিন্তু এখানে ব্যাপ্য হয়নি। তাহলে যেহেতু ব্যাপ্য হয়নি সেহেতু কিন্তু আমার দেখারই দরকার নেই সিদ্ধান্তে সেই পদটা ব্যাপ্য হয়েছে কিনা। যদি ব্যাপ্য না হতো তবেই আমাকে দেখতে হতো, আর যেহেতু ব্যাপ্য হয়েছে কাজেই আমার সিদ্ধান্তে দেখারই দরকার নেই সেই পদটা ব্যাপ্য হয়েছে কিনা। তাহলে দেখো, ই বচনকে যদি আমরা ই বচনে আবর্তন করি তাহলে কিন্তু আবর্তনের চারটা নিয়মই কিন্তু সঠিকভাবে পালন করা হয়, কাজেই ই বচনের আবর্তন কিন্তু ই হবে। এবার দেখো, ই বচনকে যদি আমরা ও বচনে আবর্তন করি, হেতুবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে, হয়েছে। হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্যপদ হবে, হয়েছে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, এই নিয়মটাকেও পালন করা হয়েছে। এবার দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় তাহলে এখানে কিন্তু একটা পদও নেই যে ব্যাপ্য হয়নি, তাহলে হেতুবাক্যে যদি কোনো পদ ব্যাপ্য না হয় কিন্তু এখানে হেতুবাক্যে দুটো পদই ব্যাপ্য, কাজেই সিদ্ধান্তে আমার কাজেই সিদ্ধান্তে আমার তাকানোরই দরকার নেই যে সেই পদটা ব্যাপ্য হয়েছে কি হয়নি। যদি আমরা উল্টো দিকে চিন্তা করে দেখি, সিদ্ধান্তে যদি কোনো পদ ব্যাপ্য হয়, দেখো সিদ্ধান্তে কোন পদটা ব্যাপ্য, সিদ্ধান্তে এই পদটা ব্যাপ্য, তাই তো, গরু পদটা ব্যাপ্য। তাহলে সিদ্ধান্তে যদি কোনো পদ ব্যাপ্য হয় আশ্রয় বাক্যে তাকে ব্যাপ্য হতে হয়, তাহলে আশ্রয় বাক্যে দেখো ব্যাপ্য হয়েছে। তাহলে এখানেও কিন্তু চারটা নিয়মকে সঠিকভাবে পালন করা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো যে ই বচনের আবর্তন আমরা ই করব নাকি ও করব। দেখো, ইটা কি, ইটা হচ্ছে সামান্য বচন। তো একটা সামান্য বচন থেকে যখন একটা সামান্য বচন সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় তাহলে সেটাকেই গ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হয় বা সেটাকেই ধরে নেওয়া হয়। তাহলে ই বচনটা সামান্য বচন, এই সামান্য বচন থেকে যখন একটা সামান্য বচন সিদ্ধান্ত হিসেবে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু ই বচনের আবর্তন ইকেই ধরতে হয়, এটা যুক্তিবিজ্ঞানের নিয়ম। তাহলে দেখো, ই বচনের আবর্তন যদি আমরা ও করি এখানেও চারটা নিয়ম সঠিকভাবে পালন করা হয়, কিন্তু ই বচনের আবর্তন ও হবে না। কেন হবে না? কারণ ই বচনটা হচ্ছে সামান্য বচন আর ও বচনটা হচ্ছে বিশেষ বচন। যদি ই বচনের আবর্তন ই না হতো সেক্ষেত্রে কিন্তু ই বচনের আবর্তন ও হতো, আর যেহেতু ই বচনের আবর্তন ই হচ্ছে কাজেই ই বচনের আবর্তন ও কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখবে। চলো, তাহলে ই বচনের আবর্তন নিয়মগুলো সঠিকভাবে পালন করলেও কিন্তু ও হবে না, যেহেতু ই বচনের আবর্তন ই হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবার চলো আই বচন। তাহলে দেখো, আই বচন, কোন কোন কবি হয় মানুষ, সুতরাং কোন কোন মানুষ হয় কবি। এবার দেখো, হেতুবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে বিধেয় পদ হবে, হয়েছে। হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে, সেটাও হয়েছে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, এই নিয়মটাকেও পালন করা হয়েছে। ব্যাপ্যতার নিয়মটা দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না, তাহলে এখানে দেখো আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না অর্থাৎ দুটো পদই কিন্তু এখানে ব্যাপ্য হয়নি, তাহলে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। তাহলে এই পদটা ব্যাপ্য হয়নি কারণ আই বচন দুটো পদকেই অব্যাপ্য করে, তাহলে এই পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, এই পদটা সিদ্ধান্তেও ব্যাপ্য হয়নি। আবার মানুষ পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, এই মানুষ পদটা সিদ্ধান্তও কিন্তু ব্যাপ্য হয়নি, অর্থাৎ আবর্তনের নিয়মগুলোকে কিন্তু সঠিকভাবে এখানে পালন করা হয়েছে। কাজেই আই বচনের আবর্তন কি হবে? আই হবে। বোঝা গেল? তাহলে আই বচনের আবর্তন আই হবে। এবার দেখো, আই বচনের আবর্তন এ কেন হবে না? হেতুবাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে, হয়েছে। হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, হয়েছে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, তাও নিয়মটা কি পালন করা হয়েছে। এবার দেখো ব্যাপ্যতার নিয়মটা, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না, আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না এই পদটাও ব্যাপ্য হয় না,
এই পদটাও ব্যাপ্য হয় না। সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এই মানুষ পদটা কিন্তু সিদ্ধান্তে কি হয়ে গেছে, ব্যাপ্য হয়ে গেছে। বোঝা গেল? তাহলে দেখো, আশ্রয় বাক্যে ব্যাপ্য যে পদ হয় না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু মানুষ পদটা আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি, অথচ সিদ্ধান্তে এসে কিন্তু সেটাকে ব্যাপ্য হয়ে গেছে। কারণ সিদ্ধান্তটা কি, এ বচন, আর এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে। কাজেই এখানে কিন্তু আবর্তনের নিয়মকে লঙ্ঘন করা হলো। কাজেই এ আই বচনের আবর্তন এ কিন্তু হবে না। এবার চলো ও বচনের আবর্তন। কোন কোন মানুষ নয় দার্শনিক, সুতরাং কোন কোন দার্শনিক নয় মানুষ। তাহলে দেখো, হেতুবাক্যের উদ্দেশ্যপদ সিদ্ধান্তে উদ্দেশ্য বিধেয় পদ হবে, হয়েছে। হেতুবাক্যের বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য পদ হবে, হয়েছে। হেতুবাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে, সেটাও হয়েছে। এবার চলো ব্যাপ্যতার নিয়মটা। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, তাহলে ও বচনের কোন পদটা ব্যাপ্য নয়, ও বচনের উদ্দেশ্য পদটা ব্যাপ্য নয়, তাই তো? ও বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে না, কাজেই ও বচন যেহেতু হেতুবাক্য, কাজেই উদ্দেশ্য পদটা ব্যাপ্য নয় বা ব্যাপ্য হয় না, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। কিন্তু দেখো, এই মানুষ পদটা সিদ্ধান্তে এসে কিন্তু ব্যাপ্য হয়েছে, কারণ সিদ্ধান্তটা কি, ও বচন, ও বচনের বিধেয় পদ ব্যাপ্য। তাহলে দেখো, মানুষ পদটা ও বচনের হেতুবাক্য ও বচনের উদ্দেশ্য স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্ত ও বচনের বিধেয় স্থানে থাকায় কি হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। কাজে মানুষ পদটা কিন্তু এখানে কি হয়ে গেছে, ব্যাপ্য হয়ে গেছে। তাহলে দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না, কিন্তু এখানে কি হয়েছে, ব্যাপ্য হয়েছে। কাজেই আবর্তনের নিয়মকে কিন্তু লঙ্ঘন করা হয়েছে। আবর্তনের নিয়মকে যেহেতু লঙ্ঘন করা হয়েছে, কাজেই ও বচনের আবর্তন ও কিন্তু হবে না। এবার চলো, তাহলে ও বচনের আবর্তন কি ই হবে? দেখো, আবর্তনের তিনটে নিয়মই কিন্তু এখানে সঠিকভাবে পালন করা হয়েছে। আবর্তনের চতুর্থ নিয়মটা দেখো, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না, আশ্রয় বাক্যে ব্যাপ্য হয় না, কোন পদটা ব্যাপ্য হয় না, ও বচন যেহেতু, তাহলে মানুষ পদটা অর্থাৎ উদ্দেশ্য পদটা ব্যাপ্য হয় না, তাহলে এই উদ্দেশ্য পদটা সিদ্ধান্তেও ব্যাপ্য হবে না, কিন্তু সিদ্ধান্তে এসে এই পদটা কি হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। দেখো, যেহেতু সিদ্ধান্তটা কি ই বচন, ই বচনের দুটো পদই ব্যাপ্য, তাহলে দেখো হেতুবাক্যে মানুষ পদটা অব্যাপ্য হয়েছে, কিন্তু সিদ্ধান্তে মানুষ পদটা কি হয়ে গেছে, ব্যাপ্য হয়ে গেছে। কাজেই এখানেও কিন্তু আবর্তনের নিয়ম লঙ্ঘন করা হলো, কাজেই ও বচনের আবর্তন ইও কিন্তু হচ্ছে না। বোঝা গেল? তাহলে ও বচনের আবর্তন ও হচ্ছে না, আবার ও বচনের আবর্তন ইও কিন্তু হচ্ছে না। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, ও বচনের কিন্তু আবর্তন ই হচ্ছে না। বোঝা গেল? তাহলে কেন এই চার প্রকার নিরপেক্ষ বচনের আবর্তন অর্থাৎ আবর্তিত বচন হিসেবে কোন বচন পাওয়া যায় আর কোন বচন পাওয়া যায় না, সেটার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা আমি করে দিলাম। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, যদি আমরা লিখি বচন, আর এদিকে যদি লিখি আবর্তিত রূপ বা বচন, আবর্তিত রূপ বা বচন, তাহলে দেখো এ বচনের আবর্তিত বচন কি হচ্ছে, তাহলে এ বচনের আবর্তিত বচন এ কিন্তু হচ্ছে না, তাহলে এ বচনের আবর্তিত বচন কি হচ্ছে, আই হচ্ছে। অর্থাৎ এ বচনকে আবর্তন করলে আই বচন হবে। এবার চলো ই বচন, তাহলে ই বচনকে যদি আমরা আবর্তন করি, তাহলে ই বচনকে আবর্তন করলে কোন বচন হবে, ই বচন হবে না। এবার চলো আই বচন, আই বচনের আবর্তন কোন বচন হবে, আই হবে। যেহেতু দেখো আই বচনের আবর্তন আই হবে, আই বচনের আবর্তন এ কেন হবে না, কারণ আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটিকে লঙ্ঘন করা হয়। ও বচন, ও বচনের আবর্তন আমরা দেখলাম, ও বচনের আবর্তন ও হচ্ছে না, আবার ও বচনের আবর্তন ইও কিন্তু হচ্ছে না, কাজেই ও বচনের আবর্তন সম্ভব হচ্ছে না। বোঝা গেল? তাহলে এই হচ্ছে চার প্রকার নিরপেক্ষ বচনের আবর্তিত রূপ। তাহলে এ বচনকে আবর্তন করলে আই বচন হবে, ই বচনকে আবর্তন করলে ই বচন হবে, আই বচনকে আবর্তন করলে আই বচন হবে, এবং ও বচনের আবর্তন সম্ভব হচ্ছে না। বোঝা গেল? আর ই বচনের আবর্তন ও কেন হবে না,
দেখো এখানে সবগুলো নিয়ম সঠিকভাবে পালন করলেও যেহেতু ই বচনটা সামান্য বচন, ও বচনটা বিশেষ বচন, যেহেতু সামান্য বচন থেকে আমরা সামান্য বচন সিদ্ধান্ত হিসেবে পাচ্ছি, অর্থাৎ আবর্তন করলে সামান্য বচনকে আবর্তন করলে সামান্য বচনই একটা আবর্তিত বচন হিসেবে পাচ্ছি, কাজেই সামান্য বচন থেকে বিশেষ বচনের আবর্তন আমাদের প্রয়োজন হচ্ছে না। বোঝা গেল? তাহলে এটা কিন্তু মনে রাখবে। এই হচ্ছে আজকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমরা বুঝে গেছো। যদি না বুঝে থাকো ভালো করে দেখবে, প্রথম থেকে ঠিকঠাক বুঝে যাবে। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।